ধাতু এবং অধাতু, মেটাল এবং নন মেটাল, এটা তোমাদের ক্লাস 10-এর যে এনসিইআরটি আছে তার তৃতীয় অধ্যায়। এবং এই থার্ড অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ, অর্থাৎ বিক্রিয়াশীলতার যে ক্রম সেইটা। তো রিঅ্যাক্টিভিটি মানে আমরা কি জানি? রিঅ্যাক্টিভিটি মানে আমরা জানি বিক্রিয়াশীলতা এবং তার ক্রম। তো বিক্রিয়াশীলতার ক্রম এটা কি আমরা বলি রিঅ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে? তো এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ আমি এখানে লিখেও দিচ্ছি, বিক্রিয়াশীলতার ক্রম, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ এটা দিয়ে তোমাদের রেলে বিগত বছরে প্রচুর প্রশ্ন এসছে। এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজের যে ধারণাটা, এটা খানিকটা কেমিক্যাল রিয়াকশান, মানে আগের যে চ্যাপ্টার আমি তোমাদের করিয়েছি, যে কারণে আমি ঠিক পরের চ্যাপ্টার এটা করাচ্ছি, সেই চ্যাপ্টার যে একটা তোমাদের ধারণা ছিল সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তার সঙ্গে ব্যাপকভাবে রিলেটেড। সেই জন্য প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে আমি তোমাদের এখানে ছোট করে নিয়েছি। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মনে আমি দেবো এবং উত্তরটা এখানেই দেবো, তোমাদের এই ভিডিওতেই দেবো। তো এখান থেকে কি প্রশ্ন পড়েছে সেটা আমি একটু পরে করাবো। আগে তোমাদের এই যে পুরোটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এনসিইআরটি বাংলা তুলে করাতে। এটা হচ্ছে তোমাদের এনসিইআরটি যে বাংলা বুক আছে ক্লাস 10-এর, তারই চ্যাপ্টার, তারই এখানে যে কেমিক্যাল রিয়াকশান ছিল সেগুলো সব তোমাদের আমি নর্মালি আমার মতো করে আমি করিয়েছি, প্রত্যেকটা করানো হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা আমার ভিডিওতে তুমি পেয়ে যাবে। আর আমি তো তোমাদের এনসিইআরটি এক্সাম্পলারও করিয়ে দিয়েছি। যাই হোক, এইটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কটা রয়েছে এগুলো সব প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো কী তাহলে? এগুলো হচ্ছে সব প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এই প্রতিস্থাপন বিক্রিয়া আর একবার কেন রিপিট করাচ্ছি? এই প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু রিপিট করাবো না আমি এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজটাই এই বিক্রিয়াগুলো দিয়ে বোঝাবো বেসিক্যালি, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো দিয়ে বোঝাবো। দেখো, তুমি দেখতে পাবে যে লোহার পিন, এটাকে যদি তুমি একটা কপার সালফেটের দ্রবণের মধ্যে রাখো, পয়েন্ট টু বি নোটেড, একটা লোহার পিনকে যদি তুমি কপার সালফেটের দ্রবণের মধ্যে রাখো, আমি বিক্রিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে সেই বিক্রিয়া। এটাও তোমাদের এনসিইআরটির যে পার্ট আমি করাবো তাতেই আছে, ঠিক আছে? এই বিক্রিয়াটাতে তুমি দেখতে পাচ্ছ দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে। এটা হচ্ছে টেস্ট টিউব এ, এটা হচ্ছে তোমাদের টেস্ট টিউব বি, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। এখানে যে দ্রবণটা নেওয়া হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে যে দ্রবণটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। আমরা জানি কপার সালফেটের দ্রবণ একটু নীলাভ হয়, ঠিক আছে? আর একটা আয়রন পিনকে নেওয়া হয়েছে। আর কাকে নেওয়া হয়েছে? একটা আয়রন পিনকে, ঠিক আছে? মানে লোহার পিন, আয়রন পিন বলতে কি লোহার পিনকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা নেওয়া হয়েছে। আর এপাশে তুমি আয়রন সালফেটের দ্রবণ রেখেছো, ঠিক আছে? আর একটা কপার তারকে নিয়েছো। মানে এখানে যা দ্রবণ এখানে সেটা সলিড, আর এখানে যেটা সলিড এখানে সেটা দ্রবণ নেওয়া হয়েছে। দেখো ভালো করে, এখানে আয়রনের পিন মানে সেটা সলিড, ঠিক আছে? এখানে আয়রন সালফেটের দ্রবণ নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আয়রন যুক্ত দ্রবণ নেওয়া হয়েছে, এখানে যেটা সলিড ছিল। আর এখানে যেটা দ্রবণ, দেখো কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়েছে, কপার মানে তামা, আর এখানে কপার তার বা তামার তার নেওয়া হয়েছে, মানে সলিডকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো দুটো টেস্ট টিউবে দুরকম জিনিস আছে, এটাতে যেটা দ্রবণ এটাতে সেটা সলিড, এটাতে যেটা সলিড এটাতে সেটা দ্রবণ আকারে আছে, ঠিক আছে? ক্লিয়ার? ইন্টারচেঞ্জ করা হয়েছে তাদের প্রপার্টিসের মধ্যে। তুমি দেখতে পাবে যে এতে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে এ নামক টেস্ট টিউবে নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? নো চেঞ্জ, CHANG, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। কিন্তু বি নামক যে টেস্ট টিউব আছে তাতে তুমি পরিবর্তন দেখতে পাবে, ঠিক আছে? কি দেখতে পাবে? পরিবর্তন দেখতে পাবে। ইউ ক্যান উইটনেস সাম চেঞ্জ হেয়ার, পরিবর্তন দেখতে পাবে। তো তোমাদের মনে হতে পারে যে স্যার কেন এই পরিবর্তনটা হচ্ছে, কেন এই পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে? কেন এই পরিবর্তনটা হচ্ছে? এখানে কি পরিবর্তন দেখতে পাবে? সেটা হচ্ছে ওই যে বিক্রিয়া ছিল তাতে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখবে যে এখানে এই যে আয়রন পিনটা আছে, ঠিক আছে? কপার সালফেটের তুমি দ্রবণ নিয়েছো, ওকে? আর তুমি কি করছো? তুমি আয়রন পিন এখানে দিয়েছো। তুমি দেখতে পাবে এই জায়গায় উৎপন্ন যেটা হবে সেটা হচ্ছে কপারকে বাইরে বের করে দেবে কপার সালফেট থেকে। এই যে কপার সালফেট, এই কপার সালফেট থেকে কপারকে আয়রন কি করবে? বাইরে বের করে দেবে, অর্থাৎ একটা কপার তুমি পাবে, ইয়েস। আর কি পাবে? আর তুমি আয়রন সালফেটের দ্রবণ পেয়ে যাবে। এখানে তুমি কি পাবে? আয়রন সালফেটের দ্রবণ পাবে, ঠিক আছে? আয়রন সালফেটের দ্রবণ পাবে, ভালো করে বুঝবে। ছিল কি? ছিল আয়রন আর কপার সালফেটের দ্রবণ ছিল, কিন্তু বিক্রিয়ার পরে তুমি কি পাবে?
কপারকে পাবে আর আয়রন সালফেটের দ্রবণকে পাবে। ঠিক আছে, তার মানে এই যে আয়রন এই আয়রন কি করছে, এই যে কপার সালফেটের যে দ্রবণ তার থেকে কপারকে বের করে দিচ্ছে। তো আয়রন এই কাজটা করতে পারছে কেন? এই জায়গাতেই হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজের ধারণা আসে। মানে আয়রন অর্থাৎ লোহা কপারের থেকে বেশি বিক্রিয়াশীল, সেই জন্যেই কিন্তু কপারকে কি করে দিচ্ছে, ঠেলে বার করে দিচ্ছে ওর ঘর থেকে। আমি বেশি বিক্রিয়াশীল, আমি বেশি বাহুবলী টাইপের লোক, আমি একজনকে ঘর থেকে বের করে দিচ্ছি, তার মানে কি আমার ক্ষমতা বেশি। ঠিক সেরকম লোহা বেশি শক্তিশালী কপারের থেকে অ্যাজ ফার অ্যাজ রিঅ্যাক্টিভিটি ইজ কনসার্ন। যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াশীলতার ব্যাপারটা দেখা যাচ্ছে লোহা কিন্তু আয়রন থেকে বেশি শক্তিশালী, সেই কারণে লোহা কপারকে ঠেলে তার ঘর থেকে বের করে দিচ্ছে। এটা আমরা বিক্রিয়াতেও দেখতে পাবো। এই কারণেই বি নামক টেস্ট টিউবে পরিবর্তন আসে, এ নামক টেস্ট টিউবে কোনো পরিবর্তন আসে না। ঠিক আছে, তো কালকে রেল এই দুটো দিয়ে এইসব দিয়ে বলতে পারে উপরের চিত্র অনুযায়ী কোনটায় পরিবর্তন আসবে, কেন আসবে বলে এত বড় লম্বা একখানা কোশ্চেন বানিয়ে দিতে পারে। তো এটা থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ওই বিক্রিয়াগুলো দেখে দিই, প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেখানে দেখে নেবো কে কাকে ঘর থেকে বের করছে একবার। তারপর আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা ফিরে আসবো। তো যেটা একটু আগে বললাম ওইটারই জাস্ট থিওরি পার্টে চলে এসেছি আমরা। তোর প্র্যাকটিক্যাল ছিল, বিকার টিকার নিয়ে টেস্ট টিউব নিয়ে করাকে আমরা প্র্যাকটিক্যাল বলি। এটা হচ্ছে থিওরি পার্ট। তুমি কি দেখবে, তুমি দেখবে যে লোহার পিনের বর্ণটা বাদামি হয়ে যাচ্ছে এবং কপার সালফেটের দ্রবণটা ফিকে হয়ে যাচ্ছে। তুমি দুটো পরিবর্তন দেখবে ওই বি নামক যে টেস্ট টিউব ছিল, ওই বি নামক টেস্ট টিউবে তুমি দুটো পরিবর্তন দেখবে। কি দেখবে, কপার সালফেটের দ্রবণ কেমন হয়, আমরা জানি কপার সালফেটের দ্রবণ নীল হয়, সেই নীল বর্ণ কেমন হয়ে যাবে, নীল ফিকে হয়ে যাবে, নীল হয়ে যাবে ফিকে। পড়তে পারে পরীক্ষায় যে দিলে কি কি পরিবর্তন আসে, নীল ফিকে হয়ে যাবে। ঠিক আছে, নীল ফিকে হয়ে যাবে। আর এই যে লোহার পিনের বর্ণ সেটা আস্তে আস্তে কী হয়ে যাবে, বাদামি হয়ে যাবে। কী হয়ে যাবে, বাদামি হয়ে যাবে। এখন হয় কেন বাদামি, তার কারণ হচ্ছে দেখো এই যে লোহা সলিড জিনিস, এস ফর সলিড। ঠিক আছে, কপার সালফেট অ্যাকুয়াস মানে জলীয়, অ্যাকুয়াস মানে জলীয়। ঠিক আছে, জলীয়, তাহলে এটা সলিড, এটা জলীয় দ্রবণ আছে, জলের মতো দ্রবণ আছে। উৎপন্ন কি হচ্ছে দেখো, এটা জলীয় দ্রবণ, দেখো কপারের দেখো জলীয় দ্রবণ উৎপন্ন হয়ে যাচ্ছে, দেখো অ্যাকুয়াস লেখা আছে। আর সরি মানে লোহার জলীয় দ্রবণ উৎপন্ন হচ্ছে, আর দেখো কপার পড়ে রয়েছে। তার মানে এই যে কপারের ঘর, এখান থেকে লোহা একে বার করে দিচ্ছে, বার করে দিয়ে এই জায়গায় বের করে দিচ্ছে, লোহাকে বার করে দিচ্ছে, এখান থেকে লোহাকে বার করে দিচ্ছে। ঠিক আছে, লোহা পারছে কেন, এইটাই হচ্ছে প্রশ্ন ছিল। একটু আগে উত্তরও দিয়েছি তার। নিচের একটা বিক্রিয়া দেখো, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এইসব লেখাটাকে আছে, আমরা সবাই জানি, এসব তো পরে দিয়েছি তোমাদের। নিচে এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে দেখো, এখানে তুমি দেখবে জিঙ্কের সাথেও, মানে জিঙ্ক ও কপারের সাথে একই কাজ করে। মানে কপার হচ্ছে খুবই উইক মানুষ, যার কোনো লোকবল নেই, একে যে যখন পারে তখন লাথি মারছে। তো একে লাথি মারছে এবং একে ঘর থেকে কী করছে, বের করে দিয়ে। আমি সোজা সাপটাভাবে পড়াচ্ছি, এবার তোমার বুঝতে পারবে। দেখো জিঙ্ক ছিল সলিড, এসফস সলিড, কপার সালফেটের জলীয় দ্রবণ ছিল। এখন দেখো জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ হয়ে গেছে আর কপার বেচারা একা পড়ে আছে। এর ঘর থেকে ওকে কী করছে, বার করে দিচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়াতে এটাই হয়, ওকে প্রতিস্থাপিত করে, কিন্তু করতে পারে কেন, তার কারণ জিঙ্ক কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ, বেশি সক্রিয়, কেমিক্যালি বেশি সক্রিয়, রাসায়নিকভাবে বেশি সক্রিয়। তো এর একটা সিরিজ আছে। ঠিক আছে, কে কোথায় অবস্থান করছে তার একটা সিরিজ আছে, আর সেইটা রেল রূপে নিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি তুমি লেডকে নাও, লেডকে নাও, আর এপাশে কী নিয়ে হচ্ছে, কপার ক্লোরাইড নিয়ে হচ্ছে, তুমি তখনও দেখতে পাবে লেডেও একে কী করছে, বের করে দিতে সক্ষম হচ্ছে এর ঘর থেকে। দেখো লেড ক্লোরাইড হয়ে যাচ্ছে আর কপার বেচারা একা পড়ে আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, এই যে এপাশে যেমন এখানে লেখাই রয়েছে, এক্স্যাক্টলি আমি লিখতে যাচ্ছিলাম যেটা লেখাই রয়েছে, যে এই যে জিঙ্ক, এই যে লেড, এরা কিন্তু কপারের থেকে অধিক সক্রিয়। যেমন ওপরে লোহা কিন্তু কপারের থেকে বেশি সক্রিয়। এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, লোহা, এফি মানে লোহা। ঠিক আছে, লোহা, জিঙ্ক, লেড আশা করি সীসা। ঠিক আছে, লেডের বাংলা হয় সীসা। এরা কিন্তু কপারের থেকে অধিক সক্রিয়, আর সেই জন্যেই এরা কপারের যৌগকে কী করতে পারে, যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে। যৌগ কেন বলা হয়েছে, দেখো কপারের সঙ্গে সালফেট যুক্ত হচ্ছে, মানে কপার আছে এর মধ্যে, সালফার আছে এর মধ্যে, অক্সিজেন আছে এর মধ্যে, তিনটে মৌল মিলে কপার সালফেট বলে একটা যৌগ তৈরি করছে। এখানে দেখো কপার আছে আর ক্লোরিন আছে, কপার এবং ক্লোরিন এই দুটো মৌল মিলে একটা যৌগ তৈরি করছে কপার ক্লোরাইড, ওই জন্য কপারের যৌগ বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, কপারের যৌগ। ঠিক আছে, এবং কপারকে কী করছে, প্রতিস্থাপিত করছে। সে তো বাবা করে প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা দেখেই ফেলেছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের
ব্যাপারটা হলো। এবার আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখবো। আমরা এখান থেকে এটুকু তো বুঝলাম যে আয়রন মানে লোহা, জিঙ্ক এবং লেড এরা কপারের থেকে বেশি শক্তিশালী, এই জন্য এরা কপারকে ওর ঘর থেকে বের করে দিতে পারছে। ক্লিয়ার হয়েছে? ওকে, ইয়েস অর নো বলো। চলো এবার আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা একবার দেখে নেবো যে সেখানে কী লেখা আছে। চলো দেখা যাক। তো রিঅ্যাক্টিভিটি সিরিজে যাওয়ার আগে আমি তোমাদের এই ব্যাপারটা একটু আলোচনা করে দিই। ছোটো একটা তোমাদের প্যারাগ্রাফ পেলাম এনসিইআরটিতে, এরপরেই ঠিক রিঅ্যাক্টিভিটি সিরিজটা আছে, তো সেটা একটু বলে দিই। বলছে ওই যেটা বলেছি সেটা এখানে বলা রয়েছে যে সক্রিয় ধাতুগুলো অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর মধ্যে ধরে নাও লোহা, অপেক্ষিত কম সক্রিয় ধাতু ধরে নাও কপার, আর তার সঙ্গে ছিল সালফেট, এবং মিলে এরা দ্রবণ তৈরি করছিল। এটা কি বলছে? কম সক্রিয় ধাতুর গলিত অবস্থা বা দ্রবণ। কোনটা? এইটা, এই যে এইটাই হচ্ছে কম সক্রিয় ধাতুর গলিত অবস্থা বা দ্রবণ। তো লোহা এখানে কপারকে কিক করছে আর ধাতুগুলোকে কী করছে? প্রতিস্থাপিত করছে, অর্থাৎ কপারকে বের করে দিচ্ছে আর নিজে এই সালফেটের জায়গাটা দখল করে দিচ্ছে। মনে করে দেখো আগের বার লোহা এবং কপার সালফেটের যে বিক্রিয়া হচ্ছিল তাতে কপার বেরিয়ে আসছিল আর আয়রন সালফেট তৈরি হচ্ছিল, FeSO4 তৈরি হচ্ছিল। ঠিক আছে, তার মানে নিজে কপারের জায়গায় গিয়ে বসছে, ছিল কপার এইখানে, উড়ে এসে জুড়ে বসছে দেখো সালফেটের সঙ্গে কাটছিল, কপারের বন্ধন ছিল, এখন ওকে বের করে দিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইসব বলেছে যে, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে ধাতুগুলো সমানভাবে সক্রিয় নয়, এটা আমরা বুঝতে পারছি। নেক্সট বলছে যে অক্সিজেন, জল এবং অ্যাসিডের প্রতি বিভিন্ন ধাতুর সক্রিয়শীলতা আমরা পরীক্ষা দেখেছি। ডেফিনেটলি তুমি দেখবে কোনো ধাতু অক্সিজেনের সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, কোনো ধাতু, যেমন তুমি যদি ম্যাগনেশিয়ামকে দেখো, বা ম্যাগনেশিয়ামকে না, তুমি যদি Na-কে দেখো, সোডিয়ামকে দেখো, ঠিক আছে, সোডিয়ামকে দেখো, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন কী করে? সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, এবং Na2O উৎপন্ন করে। সোডিয়ামের সঙ্গে অক্সিজেন সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, একদম তুমি রাখবে আর বিক্রিয়া করবে। ঠিক আছে, রাখবে আর কী করবে? বিক্রিয়া করবে। সোডিয়ামের সঙ্গে জল সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়ামের সঙ্গে জল সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়ামের সঙ্গে জল সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, NaOH উৎপন্ন করে। ঠিক আছে, আরও কিছু উৎপন্ন করে, হাইড্রোজেনকে এখানে বের করে দেয়। যাই হোক, সোডিয়ামের সঙ্গে জল এরকমভাবে বিক্রিয়া করে, অর্থাৎ তুমি এই বিক্রিয়াগুলো দেখতে পাবে, তুমি দেখবে। কিন্তু তুমি যদি লোহার সঙ্গে এরকমভাবে লোহাকে যদি জলে চুবাও, তুমি তো লোহার সঙ্গে জলে চুবিয়েছো, সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে না, অনেকক্ষণ পরে বিক্রিয়া করবে। অর্থাৎ দেখবে আস্তে আস্তে মরিচা ধরছে, মানে সঙ্গে সঙ্গে এরা বিক্রিয়া করছে না। সেটাই এখানে বলেছে যে অক্সিজেন, জল এবং অ্যাসিডের সঙ্গে বিভিন্ন ধাতু বিক্রিয়াশীলতার যে ডিগ্রি সেটা বিভিন্ন ধরনের। কেউ সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, কেউ একটু ধীরে বিক্রিয়া করে, কেউ বিক্রিয়া করেই না। যেমন তুমি যদি গোল্ডকে নাও, ঠিক আছে, গোল্ডকে নাও, গোল্ড কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, গরম করলেও করবে না। ক্লিয়ার হয়েছে আশা করি? তো ব্যাপারটা হচ্ছে এই। ঠিক আছে, তো এখানে আরও এই জন্য বলছে, তাই ধাতুর সক্রিয়তার নিম্নক্রমটিতে আমরা সমস্ত ধাতুকে স্থান দিতে সক্ষম হইনি। ইয়েস, মানে কোনো ধাতু বেশি সক্রিয়, কোনো ধাতু কম সক্রিয়, সেই কম সক্রিয় ধাতুগুলোর মধ্যে সব ধাতুকে ফেলা যায় না, এটা বলতে চাইছে। ঠিক আছে, কম সক্রিয় ধাতুর মধ্যে সব ধাতুকে ফেলা যায় না। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা প্রথম পর্যায়ে অধ্যায় পড়েছি, যেমনটা তোমাদের বললাম যে প্রথমে তোমাদের পরেই দিয়েছি এই পার্টটা আমি তোমাদের একটু আগে ডিসকাসই করে দিলাম, ওই জায়গাটার কথাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এবং এটাকে এরা ধাতুগুলোর সক্রিয়শীলতার অন্যতর প্রমাণ হিসাবে নিচ্ছে। এরা বলতে চায় যে প্রতিস্থাপন বিক্রিয়াটাকে যদি ভালো করে খেয়াল করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে বিভিন্ন ধাতু বিভিন্নভাবে সক্রিয়। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, রেল কি করতে পারে? রেল এইটাকে দিয়ে দিতে পারে, এই যে ধাতু এ নিচে লিখে দিতে পারে বেশি সক্রিয়, এখানে ছোটো জিনিস যোগ করে দেবে রেল, ধাতু এ নিচে লিখবে বেশি সক্রিয়। ঠিক আছে, বেশি সক্রিয়, আর প্লাস বি এর লবণে জ্বলিয়ে দেবেন এবং ব্র্যাকেটে লিখে দেবে বি কম সক্রিয়। ধাতু এ বেশি সক্রিয়, আর বিটাকে কী লিখে দেবে? কম সক্রিয়। ঠিক আছে, কম সক্রিয়। ঠিক আছে, আর এই দুটো জায়গায় কি করে দেবে? তোমাদের ড্যাশ ফেলে দেবে, এখানে একটা ড্যাশ ফেলবে, এখানে একটা ড্যাশ ফেলবে, আর নিচে 4টে অপশান দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? তো বুঝতেই পারছো যে কম সক্রিয়, পয়েন্ট টু বি নোটেড, যে কম সক্রিয়, ঠিক আছে, যে কম সক্রিয় সে জাস্ট ধাতু হিসাবে বসে থাকবে। যেমন আগেরবার কি দেখছিলে, কপার কম সক্রিয় ছিল, ওই জন্য কপারকে বিক্রিয়া শেষে পাওয়া যাচ্ছিল, কপার সালফেট থেকে কপারকে বের করে দেওয়া হচ্ছিল এবং কপারকেই শেষে পাওয়া যাচ্ছিল, কারণ ওকে তো ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, যে বের করবে সে রাস্তা একা একা ঘুরে বেড়াবে, এ রাস্তা একা একা ঘুরে বেড়াবে। দেখো ধাতু বি কম সক্রিয়, ওই জন্য একে লাস্টে রাস্তায় একা পাওয়া যাবে, আর ধাতু এ ওই ঘরে গিয়ে বসবে, মানে জলীয় দ্রবণের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বসবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম রেল কী করে কোশ্চেন ফ্রেম করে, সেটাও তোমরা দেখতে পেলে। এবার আমরা যেটা আমাদের মেন টপিক রিঅ্যাক্টিভিটি সিরিজ, সেখানে চলে যাবো।
চলো কিছু না, জাস্ট একটা চার্ট তোমাদের দেবো, সেটা মনে রাখতে পারলেই কেল্লা ফতে। এই হচ্ছে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ, দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো এটা তোমরা ভালো করে প্লিজ মনে রাখবে, মুখস্থ করে রাখবে, ঠিক আছে? যে যেভাবে পারো মুখস্থ করে রাখো। দেখো আমি একটা তোমাদের ঠিক বলে নিই মনে রাখবে, সব থেকে রিঅ্যাক্টিভ ধাতুটাকে প্রথমে রাখা হয়। কপার মানে তোমাদের পটাশিয়াম হচ্ছে একদম উপরে, আর কপার যেটা বলতে যাচ্ছিলাম, কপার হচ্ছে হাইড্রোজেনের ঠিক নিচে। কপার হচ্ছে কি হাইড্রোজেনের ঠিক নিচে, পয়েন্ট টু বি নোটেড, কপার হচ্ছে হাইড্রোজেনের ঠিক নিচে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এই যে কপার হাইড্রোজেনের নিচে, এটা দিয়েও একটা পার্ট বোঝানো যায় যেটা এনসিইআরটিতে উল্লেখ নেই। এবার তোমরা অনেকে বলো না শুধু এনসিইআরটি পড়লে স্যার হয়ে যাবে, অ্যাকচুয়ালি তা নয়, ঠিক আছে? তোমাদের মনজিৎ কৌর এবং লক্ষ্মী সিংয়ের যে বই আছে, যেটা কিনা এনসিইআরটিরই, যেমন আমরা ছোটোবেলায় তোমাদের বলেছি বারবার, আমাদের ছোটোবেলায় কী থাকতো, একটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের একটা প্রাইমারির একটা গণিতের বই থাকতো, আর কেশবচন্দ্র নাগের একটা বই থাকতো, মনে করে দেখো। তার মানে কি, ওই আমাদের বোর্ডের যে বই, তার সাথে সাথে কেশবচন্দ্র নাগটাকে প্র্যাকটিস করতে হতো। সেরকমই এটা এনসিইআরটি একদম টেক্সট বুক, আর আমি তোমাদের যেটা করে সেটা ওই কেশবচন্দ্র নাগ, অর্থাৎ ওই যে মনজিৎ কৌর এবং লক্ষ্মী সিংয়ের যে বুকস আছে, তোমরা যারা ইংলিশে ভালো তারা চাইলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনে পড়ে নিতে পারো, ঠিক আছে? ওখানে প্রায় 92 পেজের তোমাদের মেটাল নন মেটাল দেওয়া আছে, আর এখানে তো বলতে পারো যে কিছুই নেই সেইভাবে, খুব কমই দেওয়া আছে, ঠিক আছে? তো ওটা হচ্ছে এনসিইআরটিকে এক্সপ্লেন করে লেখা, ওখানে সোজা কথা বলতে। তো ওখানে অনেক কিছু এক্সট্রা জিনিস আছে যেটা দিয়ে তোমাদের আমি এখানে ক্লাস করাই বেসিক্যালি, ঠিক আছে? যেখান থেকে মেটেরিয়াল তোমাদের জন্য নিয়ে আমি ক্লাস করাই, সেটা হচ্ছে ওই বইটা, আমি আগেও বলেছি। যাই হোক, তো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের দেখো নিচে আছে কিছু ধাতু, তার মধ্যে পড়ছে কপার, আর ওপরে আছে কিছু ধাতু, দেখো হাইড্রোজেনের ওপরে কিছু ধাতু আছে। সবসময় মাথা রাখবে, ওপরের যে ধাতুগুলো আছে তারা নিচের ধাতুকে কিক করতে পারে। হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো আছে তারা নিচের থাকা ধাতুগুলোকে কী করতে পারে, কিক করতে পারে। যেমন আগেরবার কি দেখছিলে, এই দেখো লোহা কোথায় আছে, হাইড্রোজেনের নিচে, ওই জন্য লোহা, লেড, জিঙ্ক, এরা দেখো কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে কিক করে বার করে করছিল না, ঠিক আছে? কপার ক্লোরাইডের দ্রবণ থেকে লেড বার করে দিচ্ছিল কপারকে। এরা কপারকে কিক করতে পারে কারণ এরা উচ্চ স্থানে আছে, এরা এই সমাজের উচ্চবিত্ত লোকজন, এরা নিম্নবিত্ত, ওই জন্য এদেরকে সেই যা হয় সমাজের যা নিয়ম, ঠিক আছে, পৃথিবীর যে নিয়ম সেটাই হচ্ছে এখানে। গায়ে জোর যার আছে তাকে দেখে কে, ব্যাপারটা তাই হচ্ছে। তো গায়ে জোর কাদের আছে, এদের সবার গায়ে জোর আছে, ঠিক আছে? এরা নিচেরগুলোকে কী করতে পারে, কিক মারতে পারে। এবার নিচেরগুলোর মধ্যে দেখো প্রথমে কে আছে, প্রথমে আছে তোমাদের পটাশিয়াম, তারপর আছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই যে মনে রাখবে কী করে, দেখো এই যে সিলভার আর মার্কারি আর সিলভার, দেখো এটাতে এইচজি আছে, এটাতে এজি আছে, এইটাতে গোলায় এজি আগে না এইচজি আগে। মনে রাখবে এইচজি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান এজি, কারণ এইচজি আগে আছে, ঠিক আছে? এইচজি আগে আছে, ওপরে আছে অধিক সক্রিয়, নিচে আছে কম সক্রিয়। ঠিকঠাক দেখো নিচের দিকে দেওয়া হয়েছে মানে সক্রিয়তা হ্রাস হচ্ছে, এটাই এখানে লেখা আছে। এই যে এইচজি অর্থাৎ পারদ, সেটা কিন্তু সিলভারের থেকে বেশি সক্রিয়, ঠিক, পারদ সিলভারের থেকে বেশি সক্রিয়। আর তারও পরে আছে কি অরাম মানে গোল্ড, তারও পরে আছে কি অরাম, অরাম মানে গোল্ড, সে হচ্ছে তারও পরে, অর্থাৎ গোল্ড সব থেকে নিচে আর পটাশিয়াম সব থেকে ওপরে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? এটা গেল। নেক্সট দেখো একটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে মনে রাখবো কী করে। তবে এটাকে অনেকভাবে মনে রাখা যায়, ঠিক আছে? তুমি সিম্বল দিয়েও কোনো ট্রিক বানাতে পারো, হয়তো ইউটিউবে পেয়ে যাবে। আমি কীভাবে মনে রাখি আমি বলি, আমি সেটা মনে রাখি, সেটা হচ্ছে শো দেখতে গেল, শো মানে সোডিয়াম, এই শোটাকে দন্তেশ না লিখে তালবস্য না লিখে দন্তেশ লিখতে পারো। শো দেখতে গেল, শো দেখতে কোথায় গেল, ক্যালকাটা গেল মানে কলকাতা গেল, ঠিক আছে? শো দেখতে ক্যালকাটা গেল, এই যে মেনগুলোকে এখানে করছি, সোডিয়াম, দেখতে ক্যালকাটা, ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালকাটা গেল, গিয়ে কি করলো এটা বহু পুরনো, আমার স্যার আমাকে দিয়েছিলেন, সেই জন্য আমার মনে আছে। গিয়ে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? নেসলের ম্যাগি তো সবাই খাও। আলু মানে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম, ঠিক আছে?
তারপরে তোমাদের এবার এই আমার ট্রিকটা আর কাজ করে না, কারণ এর পরেরটা আমাদের স্যার বলতেন মনে রাখতে। কারণ কি পরীক্ষার সময় ট্রিক মনে রাখবো না মেনগুলো মনে রাখবো, অনেক সময় দেখা যায় ট্রিক মনে আসে মেন মনে আসে না, এরকম হতো। তো সেই জন্য ম্যাগি, আলু, জিঙ্ক আয়রন, ঠিক আছে, গাড়িতে লোড মানে লেড, ঠিক আছে। জিঙ্ক আয়রন তো ডাইরেক্ট এসে গেল, ঠিক আছে। লোড করে হায়দ্রাবাদ গেল, এই যে হায়দ্রাবাদ মানে হাইড্রোজেন, হায়দ্রাবাদ, ঠিক আছে, গেল। আর নিচেরগুলো আমাদের মনে থেকে যেত বলে আমরা আর কিছু বলতাম না, ঠিক আছে। নিচেগুলো মোটামুটি আমাদের মনে থেকে যেত। নিচেগুলো কী কী, এই হাইড্রোজেনের নিচে কী কী আছে এখানে লিখে দিচ্ছি। কপার আছে, এইচজি, তারপরে আছে এজি আর এইচজি গোলায়, কারণ দুটোই জিজি দিয়ে, আর একদম লাস্টে আছে আমাদের অরাম বা গোল্ড, ঠিক আছে। এইটুকু মনে রাখতে পারলেই তোমরা বাকিটা মনে রাখতে পারবে, আমার মন বলে, আশা করি, ঠিক আছে। তো কী কী আছে ভালো করে দেখো। পটা শো দেখতে ক্যালকাটা গেল, ঠিক আছে। এই শোটাকে দন্ত সহকার লিখবে। পটা মানে পটাশিয়াম, যার হচ্ছে তোমাদের হচ্ছে কে। সোডিয়াম যেটা হচ্ছে Na। ক্যালকাটা গেল ক্যালসিয়াম Ca, ঠিক আছে। গিয়ে কী করলো ম্যাগি, তার মানে হচ্ছে Mg, ঠিক আছে, মানে ম্যাগনেশিয়াম। আলু মানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক মানে Zn, তারপর আয়রন মানে Fe, ঠিক আছে। গাড়িতে লোড মানে লেড, তার মানে Pb, ঠিক আছে। হাইড্রোজেন তো H সবাই জানো, আর নিচেগুলো তো লেখাই আছে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে পটা শো দেখতে ক্যালকাটা গেল, ঠিক আছে, এবং গিয়ে তারা কি করলো ম্যাগি, আলু, জিঙ্ক আয়রন গাড়িতে লোড করে হায়দ্রাবাদ গেল সেখান থেকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? গিয়ে ম্যাগি, আলু, জিঙ্ক আয়রন গাড়িতে লোড করে কোথায় গেল, হায়দ্রাবাদ গেল। তো তোমরা এভাবে মনে রাখতে পারো। এর থেকে কোনো ইজি ট্রিক পেলে তাও মনে রাখতে পারো, যদি কোনো ট্রিক না লাগে তাও বেটার, বেরোনিয়া বেশি খেয়েছো সুতরাং মাথা ভালো, কোনো অসুবিধা নেই। আর নিচে আমাদের কী থাকবে, কপার থাকবে, পারদ থাকবে, সিলভার থাকবে, অরাম থাকবে। এই ভিডিওটা দেখতে দেখতে মুখস্থ করে ফেলো, কারণ প্রচুর প্রশ্ন পড়েছে, আমি দেখাবো যখন মাথা ঘুরে যাবে, ঠিক আছে। এখান থেকে আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখো, এবং সেটা বলার জন্য পেজটাকে আমি একটু ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে মনে রাখবে এই যে আয়রন আর লেড আছে, এদের মাঝখানে আরেকটা থাকে যেটা এনসিইআরটিতে উল্লেখ নেই, সেটা হচ্ছে Sn, ঠিক আছে, অর্থাৎ টিন। এস বড় হাতের হয়, সেটা হচ্ছে টিন, ঠিক আছে, টিন। আচ্ছা, তো এটা কী করে হয় দেখো। আয়রন হচ্ছে এই যে তিনটের মধ্যে তুলনাটা নিই, আয়রন হচ্ছে সব থেকে বেশি রিয়াক্টিভ, তারপরে আসছে টিন, আর তারপরে আসছে লেড, ঠিক আছে। তো হাইড্রোজেনের ঠিক ওপরে কিন্তু লেড থাকে। এখন তোমরা বলবে স্যার এটা তো ধাতু, এরা ধাতু, আর ধাতু মানে কি, ধাতু মানে হচ্ছে এটা ইলেকট্রো পজিটিভ, মানে তড়িৎ ধনাত্মক। তোমরা যদি কেউ না জানো এটা কেন তড়িৎ ধনাত্মক, সিরিজ দেখতে থাকো, মেটাল নন মেটাল যখন শুরু করেছি পুরোটা করে দেবো, চিন্তা নেই। তড়িৎ ধনাত্মক, এরা কেন তড়িৎ ধনাত্মক, ঠিক আছে, সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলে দেবো। তো আপাতত মনে রাখবে তড়িৎ ধনাত্মক, ধাতুগুলো সব তড়িৎ ধনাত্মক, ঠিক আছে। কিন্তু হাইড্রোজেন তো অধাতু, গ্যাস, তাহলে একে এর মধ্যে রাখা হয়েছে কেন, মনে রাখবে হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও তড়িৎ ধনাত্মক, ঠিক আছে। সেই জন্য হাইড্রোজেনকে এর মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। হাইড্রোজেনকে কী করা হয়েছে, এর মধ্যে কী করা হয়েছে, রাখা হয়েছে। এটা গেল আমার দ্বিতীয় পয়েন্ট। নেক্সট যেটা আমি বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা এনসিইআরটিতে উল্লেখ নেই, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো থাকে, ঠিক আছে, যারা শুধু এনসিইআরটি দেখে পড়ান তাদেরকে বলবো এটা দয়া করে আপনারা উল্লেখ করে দেবেন, ঠিক আছে, নাহলে অসুবিধা হবে, কারণ যারা শুধু এনসিইআরটি পড়বে তারা এটা আবার পাবে না। সেটা হচ্ছে যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে, পয়েন্ট টু বি নোটেড, তারা কিন্তু জল, কারণ জলে হাইড্রোজেন থাকে, এবং অ্যাসিড, কারণ অ্যাসিডে হাইড্রোজেন থাকে, জল এবং অ্যাসিড এইগুলো থেকে হাইড্রোজেনকে পর্যন্ত বার করে দিতে পারে, ঠিক আছে। কোনগুলো, এই উপরেরগুলো, কোনগুলো, এই যে উপরেরগুলো, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা কি করতে পারে, তারা জল এবং অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কি করতে পারে, বার করে দিতে পারে, এরা পারে। কিন্তু এই যে নিচে যেগুলো আছে এরা পারে না, নিচে যারা আছে তারা পারে না, এটা মনে রাখবে, ঠিক আছে। এরা পারে না, এরা পারে, ওপরেরগুলো পারে, নিচেগুলো পারে না। কেন, কারণ এরা হাইড্রোজেনের নিচে আছে, মানে হাইড্রোজেনের থেকেও কম রিয়াক্টিভ। হাইড্রোজেনের ওপরে যারা আছে তারা হাইড্রোজেনের থেকে বেশি রিয়াক্টিভ, সেই জন্য এরা হাইড্রোজেনকেও কিক করতে পারে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল তোমাদের যদি দিই, যেমন ধরো লোহা, ঠিক আছে, লোহার সঙ্গে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখো, লোহা প্লাস H2SO4,
লোহার সঙ্গে তুমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখো, তুমি কি দেখবে, এখানে দেখবে FeSO4 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, আর পড়ে আছে কি H2, যেটা ওপরে উঠে যাবে। তাহলে লোহা দেখো এখানে ছিল লোহা একা, এবারটা হাইড্রোজেনকে কিক করলো, করে সালফেটের ঘর দখল করে নিল, এই দেখো সালফেটের ঘর দখল করে নিয়েছে, নিয়ে হাইড্রোজেনকে দেখো বাইরে বের করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি কপারকে দেখো, কপারকে যদি দেখো, কপারের সঙ্গে H2SO4 এর কোনো বিক্রিয়া হয়ই না। কেন হয় না? ডিলিউট করলে হয় না, ঠিক আছে। যদি তুমি খুব গাঢ় করো তখন হয়তো হবে, ডিলিউট করলে হয় না, লঘু বলতে চাইছি। তখন কিন্তু তুমি দেখবে গাঢ় হলে কী হয়, এই যে অ্যাসিডগুলো তীব্র হচ্ছে তোমাদের জারক হয়, সেই জন্য এরা অনায়াসই করতে পারে, জারিত করতে পারে মেনলি। তো যাই হোক, কপার কিন্তু এটা করতে পারে না, ঠিক আছে। ইনিশিয়ালি কপার কিন্তু এটা করতে পারবে না, কারণ কপার হাইড্রোজেনকে কী করতে পারবে না, কারণ হাইড্রোজেনকে কিক করার ক্ষমতা রাখে, কপার হাইড্রোজেনকে কী করতে পারবে না। হয়েছে ক্লিয়ার? আশা করি এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো চলো এবার আমরা কোশ্চেনে চলে যাব, দেখি আমাদের ইউতে কী কী প্রশ্ন আছে, মানে যে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার 2022-এ পড়েছে, একদম র্যান্ডাম সেই প্রশ্নগুলোকে আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর তুলেছি। চলো, প্রথম প্রশ্ন আমাদের বলছে, নিচের কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে মুক্ত করতে সক্ষম? অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে ও কী করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বার করে দিচ্ছে, এবং সেটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো HCl বলে লিখছি, এবং HCl থেকে কী করছে, হাইড্রোজেনকেও বার করে দিচ্ছে। আমরা কি জানি, হাইড্রোজেনের নিচে যেগুলো আছে, এই যে এইগুলো, আমি তোমাদের এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজটা রেখে দিয়েছি ইচ্ছা করে, অনেকে তো মুখস্থ নেই, যাতে অ্যান্সার করতে তাদের একটু সহায়তা হয়, ইচ্ছা করে রেখেছি, যাদের মুখস্থ আছে তারা দুমদাম অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো হাইড্রোজেনের নিচে যারা আছে তারা তো পারবে না, হাইড্রোজেনের উপরে যারা আছে তারাই পারবে। তো উপরে একটাই আছে, দেখতে পাচ্ছি লেড আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি লেড হেয়ার, ঠিক আছে। এ পারবে না, এ পারবে না, এ পারবে না। আমি তোমাদের বলেছিলাম আরেকটা জিনিস, এই গোল্ডের নিচে আরেকটা থাকে, সেটা হচ্ছে প্লাটিনাম, পিটি, ঠিক আছে। গোল্ডের নিচে আরেকটা থাকে, সেটা হচ্ছে প্লাটিনাম, এটা মনে রেখো, এটা অনেক সময় এনসিইআরটিতে তো নেই, ঠিক আছে। তো এটা তোমাদের অনেক সময় দিয়ে দেয় যে সাজাতে, যখন সাজানো হবে তখন যদি হয় তাহলে তোমাদের এরকম হবে, প্রথমেই হবে তোমাদের কপার, ঠিক আছে, কপারের থেকে কম রিঅ্যাক্টিভ হবে Hg, ঠিক আছে, অর্থাৎ পারদের থেকেও কম রিঅ্যাক্টিভ হবে Ag, তারপরে কম রিঅ্যাক্টিভ হবে, আরও কম রিঅ্যাক্টিভ হবে অরাম মানে গোল্ড, আর তারপরে যাবে তোমাদের পিটি মানে প্লাটিনাম, ঠিক আছে। এইটা তোমাদের সিরিজ হবে এই চারটের জন্য। ক্লিয়ার হচ্ছে? সব থেকে বেশি থাকবে কপার। দেখো কপার বড়, কার থেকে বড়, এর থেকে বড়, এ কার থেকে বড়, এর থেকে বড়, এ কার থেকে বড়, এর থেকে, এ কার থেকে বড়, এর থেকে। ক্লিয়ার হচ্ছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি পিবি হেয়ার মানে লেড। চলো পরের প্রশ্ন, এটা 2022-এ পড়ার প্রশ্ন। যদি পেড কোর্সে জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। আমাদের ফিজিক্সের পেড কোর্স এখনও শুরু হয়নি, অ্যাপ আসতে একটু দেরি হয়েছে বলে একটু পিছিয়ে গেছে, ঠিক আছে। এই সপ্তাহের মধ্যে অ্যাপ চলে আসবে, 24শে মের মধ্যে আমরা আশা রাখছি অ্যাপ আমাদের চলে আসবে। চলো 2 নম্বরে বলো, অ্যান্সার দাও। বলছে নিম্নলিখিত স্থানচ্যুতি বিক্রিয়াগুলির মধ্যে কোনটি সম্ভব নয়? এটা স্থানচ্যুতি বিক্রিয়ার এক্সাম্পলই নয়, বা স্থানচ্যুতি বিক্রিয়ার কাজ নয়, এটা রিঅ্যাক্টিভিটি সিরিজের কাজ। আমি তোমাদের কি বলেছিলাম, পটাশিয়াম মানে পটা কোথায় গেছে, সো দেখতে গেছে মানে সোডিয়াম মানে Na। তারপর কি বলেছিলাম, কোথায় গেছে, কলকাতায় গেছে মানে ক্যালসিয়াম মানে Ca। সেখান থেকে কি কিনেছে, ম্যাগনেশিয়াম কিনেছে, ঠিক আছে। আর কি কিনেছে, মানে ম্যাগি এবং আলু কিনেছে, ঠিক আছে। আর তার সাথে কি কিনেছিল, জিঙ্ক আর আয়রন কিনেছিল, ঠিক আছে। জিঙ্ক এবং আয়রন মানে Fe এখানে বেসিক্যালি, জিঙ্ক এবং আয়রন কিনেছিল, এবং কিনে কোথায় গেছে, হায়দ্রাবাদ গেছে, ঠিক আছে। আর এর নিচে যে কটা ধাতু আছে সেগুলো এখানে লিখে দিচ্ছি, কী কী আছে, কপার আছে, তারপরে Hg আছে, তারপরে কী আছে, Ag আছে, তারপরে কী আছে, অরাম আছে মানে গোল্ড আছে, আর তার নিচে কী আছে, প্লাটিনাম আছে, যেটা একটু আগে আমি অ্যাড করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ, এগুলো আরও নিচে থাকে, অর্থাৎ হাইড্রোজেনেরও নিচে থাকে এরা, ওকে। এই রিঅ্যাক্টিভিটি সিরিজ, এবার তোমরা অ্যান্সার দাও। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে লেড কপার ক্লোরাইড থেকে বার করে দিচ্ছে, এটা কিন্তু পসিবল, একটু আগে বলেছি। কারণ কি, লেড দেখো প্রথম যে অপশান রয়েছে সেই অনুযায়ী লেড কপারের থেকে বেশি শক্তিশালী, সো কপারকে এ বের করে দিতে পারবে, এটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট, ঠিক আছে, ঠিক, ওকে। নেক্সট কি বলছে, লোহা কপার সালফেট থেকে বার করে দিতে পারে, কারণ লোহা কপারের থেকে বেশি শক্তিশালী। এই দেখো লোহা হচ্ছে এই জায়গায় অবস্থান করছে, লোহা কোথায় অবস্থান করছে, এই যে লোহা, ঠিক আছে, হাইড্রোজেনের ঠিক ওপরে, ওকে। আর কপার কোথাও অবস্থান করছে, হাইড্রোজেনের ঠিক নিচে। মনে রাখবে এই সিরিজটা একটু মাথায় রাখবে, লোহা তারপর হাইড্রোজেন তারপর কপার, এই সিরিজটা একটু মনে রাখবে, এটা দিয়ে ব্যাপক প্রশ্ন আসে। ওই জন্য লোহা বেশি শক্তিশালী হাইড্রোজেনের থেকে, হাইড্রোজেন বেশি শক্তিশালী কপারের থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু ভুল করেছি, সরি, এখানে লেড আছে, জাস্ট এ মিনিট, সরি, এই জায়গায় একটা আসবে, এটা কারেক্ট নয়, এটা অ্যাকচুয়ালি Fe হবে, তারপরে পিবি হবে, ঠিক আছে। পিবিটা তো আমি এখানে লিখতেই ভুলে গেছি, এই স্থানে পিবি থাকবে, ঠিক আছে, পিবি আমি খেয়াল করিনি, এখন দেখলাম। তারপর তোমাদের হাইড্রোজেন, কারণ লোড হবে,
লোড করে হায়দ্রাবাদে গেছে না, লোড মানে লেড হায়দ্রাবাদে যাবে, ঠিক আছে, এই জায়গায় থাকবে তোমাদের। তারপর তোমাদের কি থাকবে, কপার থাকবে। এইটা কারেক্ট সিরিজ হবে, ঠিক আছে, এটা নয়। ওকে, এটা নয়। তো তাহলে এটা এখানে কি বলেছে দেখো, লোহা কপারের থেকে বেশি শক্তিশালী, তো এটা তো হতে পারে, এটা তো ঠিক, ঠিক আছে। নেক্সট, জিঙ্ক কপারকে করতে পারে, ঠিক। আমরা এই তিনটে এক্সাম্পল ওখানেই পেয়ে গেছিলাম, মনে করে দেখো, লেড, আয়রন, জিঙ্ক, এই তিনটেই পেয়েছিলাম একটু আগে তোমাদের যেখানে আমি ডিটেলস করাচ্ছিলাম, ওখানে তিনটেই দেওয়া ছিল। তাহলে এটাই অ্যান্সারে হবে। কেন? কারণ এখানে কপার লেডকে বার করে দিচ্ছে, কপার লেডকে বার করতে পারবে না, কারণ লেড কপারের থেকে বেশি শক্তিশালী। তো এইটাই আমাদের এখানে কারেক্ট অপশন হবে, কারণ এটাই আমাদের বেঠিক, মানে ঠিক নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো, কপার, তার আগে হাইড্রোজেন আছে, তার আগেও লেড আছে, মানে লেড কপারের থেকে অনেক শক্তিশালী, ঠিক আছে। সো এটা হবেই না, এই জন্য এটা হচ্ছে না। চলো পরের প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন। তোমাদের বলছে নিচের কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায় না? তড়িৎ বিশ্লেষণ কার কার হতে পারে? এই যে ধাতুগুলো আছে এদের ক্লোরাইড, পয়েন্ট টু বি নোটেড, এদের ক্লোরাইড বা অক্সাইডের হতে পারে, এদের ক্লোরাইড বা অক্সাইডের হতে পারে, ঠিক আছে, এদের ক্লোরাইড বা অক্সাইডের কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয়, প্রথম কথা। এবার যে ধাতুগুলো প্রচণ্ড রিঅ্যাক্টিভ, প্রচণ্ড রিঅ্যাক্টিভ ধাতু কী কী আছে? পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, আলু, ম্যাগি আলু, ঠিক আছে। এরা হচ্ছে প্রচণ্ড রিঅ্যাক্টিভ, পয়েন্ট টু বি নোটেড। এই যে পাঁচটা ধাতুর কথা লিখলাম, এদেরকে রিঅ্যাক্টিভিটি সিরিজের অনেক ওপরে রাখা হয়, এবং এই পাঁচটা ধাতুকে একদম মুখস্থ রেখে, এই পাঁচটা ধাতু ভীষণ রিঅ্যাক্টিভ, ভীষণ রিঅ্যাক্টিভ, ভীষণ ভীষণ ভীষণ। এবং এই ভীষণ হওয়ার দরুন এরা কি করে, এরা কার্বন দ্বারা রিডিউসড হয় না, এদেরকে কার্বন দ্বারা, সি দ্বারা বিজারিত করা যায় না, বিজারিত করে এদেরকে বার করা যায় না, বিজারিত করা যায় না, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু যা যা লিখছি করা যায় না। যেহেতু এদেরকে কার্বন দ্বারা বিজারিত করা যায় না, তাই জন্য এদেরকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এই অক্সাইড বা ক্লোরাইড থেকে এদেরকে বার করা হয়, ঠিক আছে, অক্সাইড বা ক্লোরাইড থেকে এদেরকে কী করা হয়, বার করা হয়, কারণ এরা ভীষণ উত্তেজিত অবস্থায় থাকে, সবসময় রেগে রয়েছে, ঠিক আছে। তো এখানে কী কী ধাতুর কথা বলা হয়েছে, আমি কী কী বললাম, কে এন, দেখো কোথায় রয়েছে, এটা তো নয়, দেখো জিঙ্ক আমি বলিনি, কিন্তু জিঙ্ক কিন্তু নয়, ঠিক আছে। এই যে এইটা না, কপার তো নয়, জাস্ট এ মিনিট, কী রয়েছে এখানে, এনে জিঙ্ক, আচ্ছা জিঙ্কেও বার করা যায়, একটা কথা বলি, জিঙ্কেও বার করা যায়, জিঙ্কে বার, এই যে জি 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 ডি 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 ডি, এই তো এই তো এই তো রয়েছে। দেখো জিঙ্কেও অনেক সময় বলে দিই, এই জিঙ্ক একেও কিন্তু অনেক সময় ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বার করা হয়, হয় না তা না, ঠিক আছে, একেও বার করা হয়, কিন্তু এর সঙ্গে দেখো গোল্ডকে দেওয়া হয়, যেটা গোল্ড, গোল্ডকে পিওর অবস্থায় পাওয়া যায়, গোল্ডকে কোনো এক্সট্রাকশন করতেই হয় না। তোমরা জানো গোল্ড কীভাবে পাওয়া যায়, ঠিক আছে, গোল্ড এক ধরনের মোল্ডিং হিসেবে পাওয়া যায় এবং তার থেকে পিওর গোল্ডকে নিষ্কাশিত করা হয়। তো গোল্ড যেখানে থাকবে সেখানে আগে কেটে দেবে, কপার আর গোল্ড যে অপশানে থাকবে কাটবে। এ দেখো কপার রয়েছে, এই অপশান ফুল কাটো, এখানে গোল্ড রয়েছে, এই অপশান ফুল কাটো, এখানেও দেখো গোল্ড রয়েছে, আবার রূপো রয়েছে, একেও কাটো। গোল্ড আর কপার যেখানে যেখানে পাবে না ফার্স্ট কাটবে, এটা ফার্স্ট মাথায় লাগবে, গোল্ড আর কপার, এরকম ধরো প্রশ্ন দিয়েছে, গোল্ড আর কপার যেখানে যেখানে থাকবে কাটবে, ঠিক আছে। তারপর কাটার পর দেখবে কোন অপশান বাকি থাকে সেটা ঠিক কিনা একবার চেক করে নেবে, ঠিক আছে, সেটা ঠিক কিনা একবার চেক করে নেবে। চলো পরেরটাতে, কোন উপাদানটি তামার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল নয়? তামার নিচে কারা কারা আছে বলেছিলাম, তামা, তারপর সরি এইচজি, জাস্ট এ মিনিট, তারপরে এইচজি, তারপরে এজি, ঠিক আছে, তারপরে এইউ, তারপরে কী হবে, প্লাটিনাম। এই হচ্ছে টোটাল নিচের দিকে সিরিজে এই কটা, ঠিক আছে। তো আমরা এখানে অ্যান্সার কী করবো, দেখো কপারের থেকে নিচে বেশি প্রতিক্রিয়াশীল নয়, যে কটা রয়েছে দেখো, দেখো এজি কপারের নিচে আছে, এ কপারের থেকে কম প্রতিক্রিয়াশীল, এখানে বলেছে বেশি প্রতিক্রিয়াশীল নয় কোনটা, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ এরা সবাই ওপরে, দেখো এজি, এই যে রূপো, এ কপারের থেকে নিচে আছে না, এই যে, ঠিক আছে, সো কপারের থেকে নিচে আছে, সেই অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? প্রতিক্রিয়াশীল নয় কোনটা, কপারের নিচে যারা থাকবে তারা, যে ধাতু বলবে তার থেকে নিচে যারা থাকবে তারা ওর থেকে কম প্রতিক্রিয়াশীল, পয়েন্ট টু বি নোটেড। যে ধাতু বলবে তার থেকে নিচে যারা থাকবে, যদি বলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের নিচে কারা কারা আছে বলো, অ্যালুমিনিয়ামের নিচে কারা কারা আছে, কী বলেছিলাম, জিঙ্ক আয়রন কিনে, ঠিক আছে, জিঙ্ক আয়রন কী করছে, লোড করছে, মনে করে দেখো জিঙ্ক আয়রন লোড করছে, তো অ্যালুমিনিয়ামের নিচে এরা আছে, তো এরা হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল হবে। অ্যালুমিনিয়ামের ওপরে কারা কারা আছে, মনে করে দেখো ম্যাগি আর আলু বলেছিলাম, ম্যাগি আর আলু কিনে, তাই না, তো অ্যালুমিনিয়ামের ওপরে আছে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামকে
লাথি মারতে পারবে, কিন্তু অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামকে কিন্তু লাথি মারতে পারবে না। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? যখন ম্যাগনেসিয়াম ধাতুর একটি টুকরো তামার সালফেটে ডোবানো হয়, ম্যাগনেসিয়াম ধাতুর একটি টুকরো তামার সালফেটে ডোবানো হয় Mg+Cu SO4, এই তোমাদের ব্যাপারটা বলছে। তো ম্যাগনেসিয়াম কিন্তু কপারের থেকে বেশি রিয়াক্টিভ। আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের অনেক উপরে থাকে, কপার অনেক নিচে থাকে। সো ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের থেকে মানে ম্যাগনেসিয়াম কপারের থেকে অনেক রিয়াক্টিভ। যেহেতু অনেক রিয়াক্টিভ, সো ম্যাগনেসিয়াম কপারকে কী করতে পারবে? ঠেলে বের করে দিতে পারবে। তো ম্যাগনেসিয়াম তামার সালফেট দ্রবণ থেকে তামাকে স্থানচ্যুত করতে পারে, ডেফিনেটলি পারে। তামার সালফেট দ্রবণের নীল রং বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে, অবশ্যই হয়ে যাবে যখনই বিক্রিয়া হবে, যখনই তামাকে বের করে দেবে, সুতরাং এটা কিন্তু হবে। নেক্সট বলছে, ম্যাগনেসিয়ামের টুকরোতে তামার ধাতুর একটি লাল বাদামি, এটা আস্তরণ হবে, আস্তরণ পরে, ঠিক আছে, আস্তরণ পরে। এখানে বলেছে কোনটি সত্য? অল থ্রি আর কারেক্ট, ঠিক আছে, অল থ্রি আর কারেক্ট। তামার টুকরোতে ম্যাগনেসিয়ামের যে টুকরো থাকে তাতে তোমাদের এই তামার ধাতুর একটা লাল আস্তরণ তোমাদের পড়ে। চলো বলো, রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে আরেকটা প্রশ্ন তোমাদের কি বলছে? নিম্নলিখিত ধাতুগুলিকে বিক্রিয়ার ক্রমহ্রাসমান ক্রমে সাজাও, অর্থাৎ ক্রমহ্রাসমান ক্রমে সাজাতে বলেছে। তো প্রথমে তোমাদের থাকে ক্যালসিয়াম, আমরা সবাই জানি, মানে পটা, ঠিক আছে, পটা কোথায় যাচ্ছে? পটাশো দেখতে যাচ্ছে। তো সোডিয়াম থাকে, পটাশো দেখতে যাচ্ছে। কোথায় যাচ্ছে পটাশো দেখতে? কোথায় যাচ্ছে? ক্যালসিয়াম, মানে কলকাতায় যাচ্ছে, ক্যালকাটা। তো সিটাকে দেখো, এটাকে দেখো করে দিয়েছে, আউট করে দিয়েছে, এটা এখানে নেই, এটাকে আউট করে দিয়েছে, ঠিক আছে, এই দুটো দেওয়া রয়েছে, ঠিক আছে। পটা শো দেখতে কলকাতায় যাচ্ছে, ঠিক আছে। কি কিনলো সেখান থেকে? ম্যাগনেসিয়াম, মানে ম্যাগি কিনলো আর আলু কিনলো, ঠিক আছে। তারপর কি করলো? এবং জেডেন কিনলো, মানে জিঙ্ক কিনলো এবং লোহা কিনলো। কিনে সেটাকে কি করলো? লোড করলো, আমরা জানি, ঠিক আছে। কিনে কী করলো? সেটাকে লোড করলো। আর বলেছে এই দুটোর মাঝখানে একটা আছে, সেটা সম্ভবত দেওয়া হয় না সাধারণত, তবে এসএন আছে, এই দুটোর মাঝখানে এসএন থাকে, ঠিক আছে, মনে রাখবে, অর্থাৎ টিন থাকে। যাই হোক, তারপর থাকে আমাদের হাইড্রোজেন। তো এবার দেখো কী কী ধাতু দেওয়া রয়েছে। আর হাইড্রোজেনের নিচে কী কী থাকে? আমরা জানি কপার থাকে, বারবার লিখছি তা তোমাদেরও মুখস্থ হয়ে যায়। তারপর কী থাকে? এইচজি থাকে, তারপর কী থাকে? এজি থাকে, তারপর কী থাকে? এইউ থাকে, তারপর কী থাকে? তোমাদের অরাম থাকে, এইউ তো লিখে দিয়েছি, তারপর প্লাটিনাম থাকে, ঠিক আছে, পিটি। এই হচ্ছে তোমাদের সিরিজ। তো চলো এখানে বলো, কপার, ঠিক আছে, সোডিয়াম, ঠিক আছে, জিঙ্ক, ওকে। তারপর এজি দেখো, এই জায়গাগুলি এই যে বলেছিলাম, মনে করে দেখো, বলেছিলাম এজি এইচজি উল্টে দেবে, দিয়েছে উল্টে, এই দেখো উল্টে দিয়েছে, এটা কারেক্ট নয়। তারপরটা দেখো, কপার, সোডিয়াম, জিঙ্ক, ওকে, মানে সরি কপার বলছি, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, তারপর কপার, তারপরে এজি, তারপরে এইচজি, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু কারেক্ট লাগছে। তো বাকিটা দেখে নিই একবার, কারণ অনেক সময় গুলিয়ে যায়। পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, তারপরে এইচজি, আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে গুলিয়েছে, দেখো এইচজি বেশি হবে না এজি বেশি হবে? আচ্ছা, এখানে তো সেম কারণে গুলিয়েছে, এটা তো ঠিক নয়, কারণ এজি এইচজি দেখো উল্টো পাল্টা রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই কারেক্ট, নট এটা, এটাও নয়, এটাও নয়, ঠিক আছে। এটা তো বলা করাই রয়েছে, দেখো এইচজি আছে কপারের আগে, সো এই জন্য এটা কারেক্ট নয়, ঠিক আছে। ইয়েস ও নো বলো, বুঝতে পারছো কি না পারছো বলো। দেখো এক্সাম প্রেশার আরও গোলাবে, ঠিক আছে, আমি তো এখানে ফ্রি মাইন্ডে পড়াচ্ছি তাই আমার গোলাচ্ছে, তো তোমাদের ডেফিনেটলি গোলাবে, ঠিক আছে। আমি আবারও বলছি, দেখো যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে, ওকে। এক্সাম প্রেশার আরও গোলায়, ওই জন্য তোমাদের বললাম এই ট্রিকটা আমার দেখো একদম চরমভাবে মুখস্থ এবং জানা, তৎসত্ত্বেও গোলাচ্ছে, কারণ অপশান এরকম ইচ্ছা করেই দেওয়া হয় যাতে গুলিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এজি এইচজি, আমি বলেছিলাম এজি এইচজি গোলাবে, আর একটা জিনিস গোলায়, সেটা হচ্ছে এজি এইউ গোলায়, এজি এইউ এটাকেও কিন্তু অনেক সময় গুলিয়ে দেয়, এজি এইউ এটাও কিন্তু অনেক সময় গুলিয়ে দেয়, এটাও খেয়াল রাখবে, কোনটা কার আগে পরে আছে, এটাও মাথা রাখবে। চলো পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং অর নট ট্রু? কি বলছে? বিক্রিয়াশীলতার ধারায় পটাশিয়াম সবচেয়ে কম বিক্রিয়াশীল, নট কারেক্ট, পটাশিয়াম সবার উপরে থাকে, পটাই তো যাচ্ছে সব জায়গায়, তাই না? বিক্রিয়াশীলতার ধারা হলো ধাতুর একটি তালিকা যা তাদের ক্রমহ্রাসমান ক্রিয়াশীলতার ক্রমানুসারে সাজানো থাকে। ইয়েস, আমরা জানি সব থেকে বেশিটা থাকে ওপরে আর কমটা থাকে নিচে, তার মানে ক্রমহ্রাসমান শ্রেণী, নট ক্রমবর্ধমান, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। নেক্সট বলেছে বিক্রিয়াশীলতার ধারায় মাঝখানে থাকা ধাতুগুলি মাঝারি বিক্রিয়াশীল, ঠিক আছে, তো এটাও কারেক্ট আমাদের।
যত মাঝখানে যাব তত মাঝারি, এখানে মাঝখানে মাঝারিগুলো থাকে, মাঝা বলে লিখে দিচ্ছি, বা চলো মাঝারি লিখে দিই, মাঝারি থাকে, ওপরে সব থেকে বেশি, নিচে সব থেকে কম। ঠিক আছে, কে সব থেকে উপরে আর প্লাটিনাম সব থেকে নিচে, অনেক সময় এইউকেও ধরা হয় লাস্টে। ঠিক আছে, তবে প্লাটিনামই এইউ থেকে বেশি মানে কম রিঅ্যাক্টিভ, অর্থাৎ প্লাটিনাম সব থেকে কম। ঠিক আছে, নেক্সট বলছে বিক্রিয়াশীলতার ধারায় উচ্চতর ধাতুগুলি তাদের যৌগের তড়িৎ বিশ্লেষণ হ্রাস থেকে পাওয়া যেতে পারে। আমি একটু আগে তোমাদের বললাম, যেমন অ্যালুমিনিয়াম, যেমন পটাশিয়াম, যেমন সোডিয়াম, এদেরকে কার্বনের বিজারণ দ্বারা বার করা হয় না। রিডিউসিং এজেন্ট হিসাবে কার্বনকে ইউজ করার একটা দারুণ পদ্ধতি আছে। ঠিক আছে, আমি আবারও বলছি কথাটা, রিডিউসিং এজেন্ট হিসাবে কার্বনকে ব্যবহার করা হয়, করে বিভিন্ন ধাতুকে নিষ্কাশন করা হয়। কিন্তু এই ট্রিকটা বা এই পদ্ধতিটা কিন্তু অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের জন্য খাটে না, কারণ এটা বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এদের অক্সিজেনের প্রতি বেশি টান রয়েছে কার্বনের জন্য, ওই জন্য কার্বন এদেরকে টেনে বার করতে পারে না। ভালো করে বুঝবে, কার্বন এদেরকে বিজারিত করে, ওই জন্য বিজারক হিসেবে কার্বন কাজ করছে। ভালো করে বুঝো, আমি যে কথাগুলো বলছি সেগুলো মাথায় ভালো করে নাও, ভালো করে বোঝো কথাগুলো কি বলছি। আমি বলছি কার্বন হচ্ছে বিজারক। তাহলে কার্বন করেটা কি? খায় না বসে। কার্বন যেটা করে সেটা হচ্ছে ওই ধাতুগুলোর যে অক্সাইড বা ক্লোরাইড তাদের থেকে ওই ধাতুগুলোকে বের করে আনতে পারে, কিন্তু এক্ষেত্রে পারে না। কারণ কি? এদের কার্বনের প্রতি কোনো আকর্ষণ নেই, কার্বন এদের কাছে সুন্দরী লাগে না, কার্বন এদের কাছে আকর্ষণীয় লাগে না, সেই জন্য এরা অক্সিজেনের প্রতি আকর্ষণ প্রয়োগ করে, অক্সিজেনের প্রতি আকর্ষণ দেখায়, যার ফলে এরা অক্সিজেনের দিকে বেগে যায়। কার্বন আসলে বলে ভাই তুমি বেরো এখান থেকে, তোমার প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, আমাদের প্রতি আকর্ষণ কোথায় আছে? অক্সিজেনের প্রতি আছে। সো অক্সিজেনের দিকে এরা ঘেঁষে যায়, বেঁকে যায়, সেই জন্য কার্বনকে এখানে ব্যবহার করা যায় না। ওই জন্য ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে এদেরকে কী করতে হয়? বার করতে হয়। ঠিক আছে, কোন ধাতুগুলো? ওপরে যে ধাতুগুলো আছে। তাহলে এটাও আমাদের কারেক্ট অপশান। তাহলে কারেক্ট নয় কোনটা বলেছে? ফার্স্ট অপশান ইজ নট দ্য কারেক্ট অপশান, হুইচ ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি ইজি অপশান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোন উপাদানটি তামার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল? তামার থেকে বেশি প্রতিক্রিয়াশীল কোনটা? দেখো লেখো, বলো তামার নিচে থাকা ধাতু কোনগুলো? তামার নিচে থাকা ধাতু কোনগুলো? তামা আছে, তারপরে Hg আছে, বারবার লিখছি, তারপরে Ag আছে, তারপরে অরাম মানে গোল্ড আছে, তারপর প্লাটিনাম আছে। দিস অল আর স্ট্যান্ডস বিলো কপার। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান স্ট্যান্ডস বিলো কপার। এইগুলো তো কপারের নিচে যেগুলো আছে সেগুলো কপারের থেকে তোমাদের কম প্রতিক্রিয়াশীল। তো কোথায় কোথায় আছে? প্লাটিনাম, এটা তো হবে না, কারণ এই যে প্লাটিনাম লাস্টে আছে একদম। সিলভার, এটাও তো হবে না। গোল্ড, এটাও তো হবে না। তো কারেক্ট অ্যান্সার উইল বি জিঙ্ক হিয়ার। ঠিক আছে, ইজি। চলো পরের প্রশ্ন। নিচের কোন ধাতুটি হাইড্রোজেনের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল? নিচের কোন ধাতুটি হাইড্রোজেনের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল? দেখো একটা জিনিস মাথা রাখো, যেখানে যেখানে এই যে এইটা আছে, ঠিক আছে, আর এইটা আছে, আর এইটা আছে, এই তিনটেকে আগে কাটো। কোথায় কোথায় দেখো আছে, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এখানে কিন্তু এই তিনটে নেই, পয়েন্ট টু বি নোটেড। এই তিনটে আছে, একটা হ্যাঁ আছে, এই যে Hg আছে, এই অপশান কাটো। ক্লিয়ার? কারণ আমরা জানি হাইড্রোজেনের নিচে থাকে কপার, আর কপারের নিচে এরা থাকে Hg আর Ag, ঠিক আছে, আর Au। ঠিক আছে, এইগুলোকে কেন বারবার লিখছি তোমাদের বারবার বলছি, কারণ এইগুলো কিন্তু দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই তিনটে যেখানে যেখানে থাকবে সেটাকে কাটো। এখানে আছে Ag, তো কাটো। এখানে আছে Ag, নেই। এটাতে Ag আছে, অরাম আছে, দেখো এটাকে কাটো, তো আমরা কারেক্ট অপশান সি হবে। ব্যাস হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কোনো দুশ্চিন্তা কোনো কারণ নেই। আরেকটা জিনিস দেখো, যদিও এনসিইআরটিতে টিন ছিল না, এখানে কিন্তু টিন দিয়ে দিয়েছে। ওই জন্য আমি বারবার বলবো, অনলি এনসিইআরটি পড়া নট জাস্ট এনাফ। ঠিক আছে, ওর বাইরেও কিছু জিনিস থাকে। এনসিইআরটিতে কিন্তু প্লাটিনাম দেওয়া ছিল না, তাও কিন্তু প্লাটিনাম কিন্তু তোমাদের আসে অনেক সময়। ঠিক আছে, সেই একটু এই আগেরটাতেই দেখলে প্লাটিনাম দিয়ে প্রশ্ন আসছে। ওই জন্য মাথা রাখবে, এনসিইআরটি জাস্ট আ রেফারেন্স, এনসিইআরটি থেকেই প্রশ্ন আসবে, কিন্তু এনসিইআরটির উপরে বেস করে কিছু ব্যাখ্যা তোমাকে আরও এক্সট্রা মনে রাখতে হবে। পরেরটায় চলো। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির প্রতিক্রিয়াশীলতা সবচেয়ে কম? প্রতিক্রিয়া মানে হচ্ছে এই রিঅ্যাক্টিভিটি কার সবচেয়ে কম বলেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সিলভার রয়েছে, মার্কারি রয়েছে, সোডিয়াম রয়েছে, গোল্ড রয়েছে। আমরা জানি একদম নিচে কি অবস্থান করে? গোল্ড অবস্থান করে। দেখো সিলভার হচ্ছে Ag, গোল্ড হচ্ছে Au। আর যদি প্লাটিনাম থাকতো, প্লাটিনাম তো অরামের পরে থাকে, তো প্লাটিনাম থাকলে প্লাটিনাম অ্যান্সার করতাম। কারেক্ট অপশান আমাদের এটা হবে। ক্লিয়ার হয়েছে? ওই যে হাইড্রোজেনের নিচে যেগুলো আর হাইড্রোজেনের ঠিক ওপরে যেগুলো, ওই 4-5টাকে একটু বেশি করে মনে রাখবে, বিশেষ করে কপার আর বাকিগুলো, ওইগুলো তো মনে রাখতেই হবে। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত ধাতুগুলোকে বিক্রিয়াশীলতার সঠিক ক্রমে সাজাও। তার মানে পটাকে আবার আনতে হবে, তো পটা বসলো, পটা মানে পটাশিয়াম। আমি বারবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, পটা কোথায় যাচ্ছিল? পটা শো দেখতে যাচ্ছিল, অর্থাৎ সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম। পটা শো দেখতে কোথায় যাচ্ছিল? ক্যালকাটায় যাচ্ছিল, অর্থাৎ ক্যালসিয়াম।
ঠিক আছে, ক্যালকাটায় যাচ্ছিলো এবং তারপর পটা কী করলো, সেখানে গিয়ে ম্যাগি খেলো, এমজি, ঠিক আছে, ম্যাগি খেলো, ঠিক আছে, ম্যাগনেশিয়াম, এবং তারপর পটা কী করলো, আলু কিনলো, অর্থাৎ আলু লিখতে যাচ্ছিলাম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এরম হয় এসব, অ্যালুমিনিয়াম হলো, তারপর কী হয়, তারপর আরও কী কিনলো, জিঙ্ক কিনলো, তারপরে লোহা কিনলো, ঠিক আছে, তারপর কী করলো, তারপর এসএন কিনলো, তোমাদের মনে আছে হয়তো এসএনটা আমি এক্সট্রা ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে কী আছে, পিবি আছে, ঠিক আছে, এই আর যাচ্ছি না, তারপরে হাইড্রোজেন আছে। চলো এইভাবে এসছে তোমাদের সিরিজটা। তো এখানে তোমাদের কী বলেছে, প্রথমে ক্যালসিয়াম, ওকে, সরি দুধ, ওই বারবার ক্যালসিয়াম চলে আসছে, প্রথমে পটাশিয়াম, ওকে, দেখো কী কী আছে দেখি, পটাশিয়াম, ওকে, পটাশিয়ামের পরে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তারপরে এফি, দেখো এই হচ্ছে পটাশিয়াম, এই হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, এই হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর কি বলেছে এফি, এই হচ্ছে এফি, তারপর কি বলেছে অরাম, আচ্ছা পিবি আগে যাবে, মনে রাখবে পিবি অরামের আগে যাবে, অরাম পরে আসবে, কারণ অরাম হাইড্রোজেনের নিচেরগুলোতে অরাম থাকে, ঠিক আছে, অর্থাৎ গোল্ড থাকে, তার লাস্টে থাকে প্লাটিনাম, তার আগে থাকে অরাম, ঠিক আছে, নিচে থাকে হাইড্রোজেনের নিচে, তো এইচ এখানে থাকে, এইচের নিচের দিকে থাকে, নিচের দিকে ধাতুগুলোতে এ থাকে, তো ডেফিনেটলি পিবি আগে যাবে। তো চলো এখানে দেখা যাক, দেখো পিবি কিন্তু এফির আগে নয়, পিবি এফির পরে, এই দেখো এই যে পিবি, এই দেখো এফি এখানে, পিবি এখানে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি, সো আগে নয় কিন্তু, তো এটা আমাদের কারেক্ট অপশান হচ্ছে না ওই জন্য। নেক্সট দেখো, এটা পিবি, এফি, পিবি, তারপর অরাম, অ্যালুমিনিয়াম, তারপরে এফি, তারপরে পিবি, তারপর অরাম, এটা কারেক্ট অপশান। দেখো এরপরে অ্যালুমিনিয়াম নয়, এরপরে কি সোডিয়াম হবে, সোডিয়াম এখানে নেই, তাহলে অ্যালুমিনিয়াম আসবে, ঠিক আছে, না এটা ঠিকই আছে, সরি দেখি এই জায়গাটা ভুল আছে, এইখানটা ভুল আছে, সরি এখানটা ভুল আছে, এই যে দেখো পিবির আগে অরাম দিয়ে দিয়েছে, পিবির আগে অরাম নেই, সো এটা আমাদের ইনকারেক্ট হবে। নেক্সট হচ্ছে এখানে বলেছে পটাশিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম, দেখো এই জায়গাটা গুলিয়েছে, লোহা আর পটাশিয়ামের মধ্যে গুলিয়েছে, ঠিক আছে, মানে পটাশিয়াম আর লোহা আর অ্যালুমিনিয়ামের মধ্যে গুলিয়েছে, দেখো অ্যালুমিনিয়াম আগে যাবে, এটা পরে আসবে, এটা যেমন পরে আসবে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি, তো এটা আমাদের কেটে যাবে। তো কারেক্ট অপশান কী হবে, এটা আমাদের রং, কারেক্ট অপশান হবে তোমাদের বি। হয়েছে, দেখো আমি অ্যাকচুয়ালি মাইন্ড অ্যানালাইসিস করছি, মনে অ্যানালাইসিস করে অ্যান্সার দিচ্ছি, আমি তো আগে জানি না, এইটা দেখলাম, এটা মাথায় এলো, তারপর আস্তে আস্তে করতে যাচ্ছি, ওকে, সুতরাং আমার কথাবার্তা হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু, কারণ আমি বারবার দেখছি, চেষ্টা করছি তোমাদের মধ্যে যেমন পরীক্ষার সময় করবো সেরকমভাবেই করছি, ওকে। চলো পরের প্রশ্ন, দেখো দুটো প্রশ্নকে একসঙ্গে নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি তোমাদের করিয়ে ফেলা যায়, ঠিক আছে, ভিডিওটা খুব বড় তো লেন্দি করে তো লাভ নেই, কারণ বারবার একই টাইপের প্রশ্ন ঘুরিয়ে ফিরে আছে, ঠিক আছে। এখানে তোমাদের কি বলেছে, ক্রমবর্ধমান হিসাবে সাজাও, তোমরা জানো সবচেয়ে প্রথমে কি থাকে, পটাশিয়াম আসবে, তারপর তোমাদের সোডিয়াম আসবে, তারপর তোমাদের আসবে হচ্ছে ক্যালসিয়াম, তারপর আসবে ম্যাগনেশিয়াম, তারপর আসবে অ্যালুমিনিয়াম, তারপর আসবে জিঙ্ক, এবং তারপর আসবে আয়রন, ঠিক আছে, এবং তারপরে বাকিগুলো আছে, এখানে কী কী আছে, অ্যালুমিনিয়াম, কপার, এইচজি আছে, এইচজি পর্যন্ত গেছে, চলো বাদ দাও। তো এখানে তোমাদের এসএন আসবে, যেটা আমি এক্সট্রা ঢুকিয়েছিলাম মনে করে দেখো, তারপর তোমাদের আসবে পিবি, তারপর আসবে আমাদের হাইড্রোজেনের পরে নিচের বাকিগুলো আছে, ঠিক আছে, কপারের থেকে বাকিগুলো আছে, এগুলো মনে থাকে সবার, ওই জন্য আমি আর লিখছি না। এবার এখানে কি বলেছে, এখানে বলেছে প্রথমে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পরে কপার আছে, কপারের পরে এইচজি, তারপরে আছে ক্যালসিয়াম, এই যে এইটা গেছে, দেখো ক্যালসিয়াম কোথায় আছে ক্যালসিয়াম সবার প্রথমে থাকবে, পয়েন্ট টু বি নোটেড, ক্যালসিয়াম সবার প্রথমে থাকবে। তো এখানে অ্যালুমিনিয়াম আছে, কাটো, এখানেও অ্যালুমিনিয়াম এবং কপার আছে, কেটে দাও, ঠিক আছে, এখানে দেখো অ্যালুমিনিয়াম এবং কপার আছে, কাটো, তো এইটা আমাদের কারেক্ট অপশন, মানে কিছু দেখতেই হলো না, জাস্ট কিছু দেখতেই আমাদের হলো না, আমরা জানি যে কপার, এখানে কপারের পরে অ্যালুমিনিয়াম, সো আর অপশান দেখবই না, যেখানে আছে ওটাকে ক্লিক করো, ঠিক আছে। তারপরেরটা চলো, বলছে কোনটি সব থেকে বেশি বিক্রিয়াশীল, ঠিক আছে, তো চলো দেখো কোনটি সব থেকে বেশি বিক্রিয়াশীল, এখানে কী কী আছে, অ্যালুমিনিয়াম আছে, লেড আছে, ম্যাগনেশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, কি দেখতে পাচ্ছি আমরা, ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামেরও আগে আছে, সব থেকে কী হবে, ক্যালসিয়াম হবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন। আচ্ছা এতক্ষণে আশা করি তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তো এখানে তোমাদের আছে পারদ, ঠিক আছে, তারপরে আছে কপার, তারপরে আছে অরাম, তারপরে আছে এপি, সব থেকে কম কে হবে আশা করি বোঝাতে পারছি, গোল্ড হবে সব থেকে কম, এটা কারেক্ট অ্যান্সার হবে গোল্ড, ঠিক আছে, গোল্ড হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি এটাকে যদি সাজিয়ে দিই, তাহলে তোমার প্রথমে দেখো, প্রথমে আসবে আমাদের এফি আসবে, অর্থাৎ লোহা সবার প্রথমে থাকবে, তারপর আমাদের কপার, তারপর থাকবে আমাদের এইচজি, তারপর থাকবে আমাদের এখানে অরাম, ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ আসবে, সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে এখানে লোহা, ঠিক আছে, আর কম রিঅ্যাক্টিভ হবে এখানে কে, গোল্ড মানে সোনা, ঠিক আছে। চলো পরেরটা তোমাদের কি বলছে, কোন বিক্রিয়াটি সম্ভব, দেখো বিক্রিয়া তখনই সম্ভব যখন যে বেশি রিঅ্যাক্টিভ সে কম রিঅ্যাক্টিভকে বের করে দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়াম কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ, সো ইট ইজ নট পসিবল যে ম্যাগনেশিয়ামকে কপার বের করে দেবে, সো এটা কারেক্ট অপশান নয়। কেন, দেখো কপারের ঘরে আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আছে,
ক্লোরাইডের ঘর থেকে ম্যাগনেসিয়ামকে কপার বার করে দিচ্ছে, দেখো ক্লোরাইডের ঘরে ও নিজে এসে বসছে, যেটা পসিবল নয়। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ইজ হাইলি রিয়াক্টিভ দ্যান কপার। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের কপার সালফেট এবং ক্যালসিয়াম। কপার সালফেটের দ্রবণ থেকে ক্যালসিয়ামকে বার করে দেওয়া যায়, কপার সালফেটের দ্রবণ থেকে ক্যালসিয়াম বার করতে পারে। ঠিক আছে, কপারকে ক্যালসিয়াম বার করতে পারে, কারণ ক্যালসিয়াম ইজ মোর রিয়াক্টিভ দ্যান কপার, অনেক ওপরে থাকে, সো এটা পসিবল। পরেরটা দেখি, অ্যালুমিনিয়াম সালফেট এবং লেড। দেখো একটা কথা বলি, অ্যালুমিনিয়াম সালফেটকে লেড বার করতে পারবে না, কারণ অ্যালুমিনিয়াম ইজ মোর রিয়াক্টিভ দ্যান লেড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম উপরে থাকে লেডের, সেটা তো কারেক্ট নয়। একটা কারেক্ট বেরিয়ে গেছে, তবু বাকিগুলো বলে দিচ্ছি। দেখো জেডেন এবং SO4 এবং Fe। দেখো জেডেন, তোমরা জানো জেডেন উপরে থাকে Fe এর, জেডেন উপরে থাকে Fe এর, সো এটা পসিবল নয় যে জেডেন SO4 এর ঘর থেকে জেডেনকে লাথি মারছে, লোহা লাথি মারছে এবং জেডেন বেরিয়ে যাচ্ছে। দেখো SO4 এর ঘরে জেডেন ছিল, এখানে দেখো SO4 এর ঘরে Fe চলে এসেছে, এটা পসিবল নয়, কারণ জেডেন একে কিক করতে পারবে, একে কিক করতে পারবে না। জেডেন একে লাথি মারতে পারবে, কিন্তু একে লাথি মারতে পারবে না, এটা পসিবল কিন্তু এটা নয়, সেই জন্য এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। আবারও বলে দিচ্ছি, আরেকবার ভালো করে বুঝে নাও, যাদের মাথায় এখনও ঢোকেনি আমি বলে দিচ্ছি একবার। দেখো জেডেন হচ্ছে মোর রিয়াক্টিভ দ্যান Fe, লোহার থেকে বেশি রিয়াক্টিভ। SO4 এর ঘর থেকে জেডেনকে ও বার করতে পারবে না, মানে এই ফরমেশনটা পসিবল নয়, এখানে জেডেন SO4ই থাকবে, Fe SO4 পসিবল নয়। ঠিক আছে, আরেকটা বলে দিচ্ছি, অ্যালুমিনিয়াম সালফেটের ঘর থেকে পিবি পসিবল নয়, কারণ অ্যালুমিনিয়াম সালফেট এর ঘরে থাকবে, তো সালফেটের ঘরে অ্যালুমিনিয়ামই থাকবে, পিবি একে কী করতে পারবি না, কারণ অ্যালুমিনিয়াম একে কী করতে পারে, পিবি একে কী করতে পারবে না, কারণ অ্যালুমিনিয়াম মোর রিয়াক্টিভ। ক্লিয়ার হয়েছে, এই জন্য এগুলো কেটে গেল, বি অপশন কারেক্ট হলো। পরেরটা চল, 16 দাগ দেখো, নিজেরা পড়তে থাকো, আমি অ্যান্সার দেবো। বলছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ থেকে অ্যালুমিনিয়ামকে কে প্রতিস্থাপিত করতে পারে? আমরা কি জানি, প্রথমে থাকে কে, প্রথমে কে থাকে? প্রথমে থাকে তোমাদের কে, তারপর কে থাকে তোমাদের Na, তারপর কি থাকে তোমাদের Ca, তারপর Mg এবং তারপরে অ্যালুমিনিয়াম। তারপরে অ্যালুমিনিয়ামের ওপরে যারা আছে তারা পারবে, নিচেররা কেউ কিন্তু পারবে না, এরা পারবে, অর্থাৎ পটাশিয়াম, ঠিক আছে, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, এরা পারবে। তো কী আছে, এ পারবে, এই যে ম্যাগনেসিয়াম, এ পারবে, এরা কেউ পারবে না, কারণ এদের সবাই অ্যালুমিনিয়ামের নিচে আছে। ক্লিয়ার হলো? চলো, ওই জন্য ম্যাগি আর আলু মাথা রাখবে, ম্যাগি আর আলু। প্রথমে পটাশিয়াম গেল শো দেখতে, কোথায় গেল? কলকাতায়। কিনলো কি? ম্যাগি আর আলু। জিঙ্ক আর আয়রন কেনার পরে কোথায় গেল? হায়দ্রাবাদে গেল। ঠিক আছে, এইটুকু মুখস্থ রাখবে, নিচেগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। পরেরটা চলো, নিচের কোনটি সবথেকে কম বিক্রিয়াশীল? নিচের কোনটি সবথেকে কম বিক্রিয়াশীল? দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই বাবু আছে, এ বাবু থাকলে তো এই বাবুই হবে। গোল্ড সবথেকে কম রিয়াক্টিভ, গোল্ড কম রিয়াক্টিভ বলেই গোল্ডকে প্রকৃতিতে একদম পিওর অবস্থায় পাওয়া যায়, শুধু নিষ্কাশন করতে হয়। ঠিক আছে, প্রকৃতিতে কী অবস্থায় পাওয়া যায়? গোল্ডকে পিওর অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আর এর অনেক প্রপার্টিজ আছে, যখন মেটাল নন মেটালের একদম বেসিক পার্টটা করাবো বলে দেবো। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি সবথেকে কম বিক্রিয়াশীল? ঠিক আছে, সবথেকে কম বিক্রিয়াশীল কে? দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কম বিক্রিয়াশীল কে হবে? লেড হবে, পিবি হবে। মনে করে দেখো, পিবি কিন্তু Fe এরও পরে থাকে, আর এদের মাঝখানে Sn থাকে। ঠিক আছে, তো লেড তারপরেই থাকছে হাইড্রোজেন, এটা মাথা রাখবে, এই চারটেকে একটু মনে রাখবে। ঠিক আছে, Fe থাকবে, তারপর Sn, তারপরে পিবি, তারপর হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ঠিক আগে থাকে পিবি, আর ঠিক পরে থাকে তোমাদের কপার, এটা মাথা রাখবে। ঠিক আছে, হাইড্রোজেন থেকে আগে থাকে পিবি আর পরে থাকে কপার। আমি মনে করে দেখো একটা তোমাদের কোশ্চেনে, মনে হয় প্রথম কোশ্চেনটা দিই, পিবি লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, মানে আমার কিছু ভুল দিয়েও তুমি মনে রাখতে পারো ওটাকে, যে দাদা লিখতে ভুলে গেছিলো তখন আমি পিবি ছিল, এভাবে মনে রাখতে পারো। মানে এনিথিং, যা খুশি দিয়ে মনে রাখো, কোনো ভালগার ল্যাঙ্গুয়েজ যদি তোমার মাথায় আছে সেটা দিয়ে যদি মনে রাখতে পারো তাও মনে রাখো, কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র যায় আসে যেটা, সেটা তোমার পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক ক্লিক করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, পরেরটা চলো, অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল কোনটা? একটু আগে দেখিয়েছি বাবা, একটু আগে দেখিয়েছি, বলো কোনটা এখানে অ্যালুমিনিয়াম থেকে কম বিক্রিয়াশীল? অ্যালুমিনিয়ামের নিচে আছে জিঙ্ক, তো জিঙ্ক এখানে কারেক্ট অপশন হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ঠিক নিচে কে থাকে? জিঙ্ক থাকে। তোমাদের বলেছি অ্যালুমিনিয়াম আলু কিনলো, তারপরে জিঙ্ক আর আয়রন কিনলো। ওইভাবেই স্যার আমাদের যিনি টিচার ছিলেন উনি ইচ্ছা করে দেননি, ট্রিক তো পৃথিবীতে অনেক পাওয়া যায়, কিন্তু পরপর ভাবো ব্যাপারটা। অ্যালুমিনিয়াম প্রথমে কী কিনলো? ম্যাগি কিনলো, তারপরে আলু কিনলো। ম্যাগি কেন পাওয়া যায়? ধরো তোমার হচ্ছে কী বলে, খিদে পেয়েছে, তো তুমি প্রথমে আলু কিনবে, তারপর লঙ্কা কিনবে, তারপর ঝোল বানাবে, তা না করে তুমি ইনস্ট্যান্ট ম্যাগির প্যাকেট কিনে এনে কড়াই ঢেলে দিলেই তো হয়ে যাবে। অর্থাৎ ম্যাগি আগে কিনবে তুমি, তারপর হয়তো হ্যাঁ দুপুরের খাবারে তোমার আছে হচ্ছে আলুর দম, সো তুমি আলু কিনবে, আলু বলে লিখলাম অ্যাকচুয়ালি আলু, তো তুমি আলু কিনলে মানে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হয়ে গেল। তারপর তুমি হয়তো তোমার কিছু ঠিক করতে হবে, এই করতে হবে, ও করতে হবে, হয়তো তোমার কোনো পার্টস পত্রে অসুবিধা হয়েছে,
ঠিক আছে, বাড়ির কোনো অবস্থা ছিটকিনি খারাপ হয়েছে, তার জন্য তুমি কী কিনবে, তুমি আয়রন কিনবে, ঠিক আছে, তার জন্য তুমি কী কিনবে, তুমি জিঙ্ক আর আয়রন কিনবে। ধরো জিঙ্ক গেলো, তারপর আয়রন গেল, তারপর কী এলো, এসএন এলো, ঠিক আছে, বাড়ির ছাদ খারাপ তো এসএন এলো, অর্থাৎ টিন এলো। তো এইভাবে মানে এগুলোকে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি সাজানো যাতে টপাটপ মনে পড়ে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। বলেছে ধাতুগুলোকে তাদের বিক্রিয়াশীলতার অনুযায়ী সাজানোকে কি বলা হয়। এটা ভেরি ইজি কোশ্চেন, আমরা সবাই জানি এটাকে কি বলা হয়। এটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি বা বিক্রিয়াশীলতার সিরিজ, ঠিক আছে। এটা 2018-তে মনে পড়েছে, ইয়েস, সো ইজি কোশ্চেন ছিল। চলো পরের প্রশ্ন তোমাদের বলেছে যে ধাতু এ, দেখো ধাতু এ ধাতু বিকে প্রতিস্থাপিত করছে, তার মানে ডেফিনেটলি ধাতু এ বেশি বিক্রিয়াশীল ধাতু বি এর তুলনায়। তাহলে এখানে লেখা রয়েছে ইজ মোর রিয়াক্টিভ দ্যান এ, তাহলে ধাতু এ কী হবে, বি এর তুলনায় বেশি রিয়াক্টিভ হবে, এটাই কারেক্ট অপশন, ঠিক আছে। ধাতু এ বিকে প্রতিস্থাপিত করছে, তার মানে ধাতু এ ডেফিনেটলি গ্রেটার হবে বি এর তুলনায়, তো এটাই আমাদের কারেক্ট অপশন হবে, ঠিক আছে। এগুলো ইজি প্রশ্ন, মনে হয় করে দেখো, একটা ছবি ছিল তাতে এ বি দিয়ে তোমাদের ছিল, আমি বললাম রেলে পড়তে পারে, অলরেডি পড়েছে, হয়েছে ক্লিয়ার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, মাঝে 3টে কি 2টো প্রশ্ন স্কিপ করে আমি তোমাদের 24 আর 25-এ এলাম, 25 দাগ পর্যন্ত আজকে ছিল। কেন স্কিপ করলাম, কারণ ওই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, সেই জন্য স্কিপ করে গেছি। ওগুলো তোমরা পিডিএফ দেওয়া হবে, পিডিএফে পেয়ে যাবে। দেখো আমি কালকে থেকে বলে যাচ্ছি, পিডিএফ তোমাদের টেলিগ্রামে আসবে, এখনও আসেনি, চলে আসবে। আমাদের যিনি পিডিএফটাকে ম্যানেজ করেন তার অ্যাকচুয়ালি হেলথ ইস্যু আছে, সেই জন্য পিডিএফটা দিতে একটু দেরি হচ্ছে, ঠিক আছে। 3-4টে পিডিএফ তোমাদের ভিডিও দেওয়া হয়েছে, পিডিএফ দেওয়া হয়নি। ওই যে টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা তোমাদের যে ফার্স্ট কমেন্ট আছে তার থেকে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে জয়েন করো। ওখানে জয়েন করলে তোমরা ওই পিডিএফগুলো সব পেয়ে যাবে, ইনক্লুডিং এটা। আজকে চেষ্টা করা হচ্ছে, যদি আজকে না হয় তোমরা শিওর থাকতে পারো যে কালকের মধ্যে চলে আসবে, কারণ উনি অলরেডি আজকে প্রেজেন্ট আছেন, ঠিক আছে, হয়তো আজকে হয়ে যাবে। চলো 24 দাগ দেখো, আয়রন ক্লোরাইডের দ্রবণ থেকে আয়রনকে প্রতিস্থাপিত করতে পারে না নিচের কোনটা। যে আয়রনের থেকে বেশি বিক্রিয়াশীল সে তো পারবে না, ঠিক আছে। তো আয়রনের ঠিক ওপরে, জাস্ট ওপরে আমাদের কে থাকে, জিঙ্ক থাকে। যদি জিঙ্ক থাকে তো জিঙ্ক তো পারবে, ঠিক আছে, জিঙ্ক তো পারবে, এ তো পারবে, এ পারবে। সিলভার, সিলভার এজি, সিলভার হাইড্রোজেনেরও নিচে থাকে রে বাবা, সিলভার হাইড্রোজেনেরও নিচে থাকে, তো সিলভার তো পারবে না, এটাই কারেক্ট অপশান হবে। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা তো এফির ওপরে থাকে, তো এরা সবাই পারবে, এ বেচারা পারবে না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। আমি একটু আগে বলেছিলাম হাইড্রোজেনের ওপরে যারা থাকে তারা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ওকে কী করতে পারে, যে নিচে থাকবে সেই পারবে না, ঠিক আছে। এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। তোমরা জানো যে কপার হাইড্রোজেনের নিচে থাকে, কপার হাইড্রোজেনের ইনফ্যাক্ট ঠিক নিচে থাকে, সেই জন্য কপার কিন্তু পারবে না, ঠিক আছে। হয়তো এটা রিপিট হয়ে গেছে, ওই জন্য বললাম যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমি দেইনি, সেগুলো তোমাদের পিডিএফে তুলে দিয়েছি। তো দিস উইল বি দ্য কারেক্ট অপশন, কারণ এরা সবাই, বাকিরা সবাই হাইড্রোজেনের উপরে থাকে, হাইড্রোজেনের নিচে যে থাকবে সে পারবে না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তো এই টোটাল 25টা প্রশ্ন জাস্ট ফর প্র্যাকটিস তোমাদের জন্য রাখা হলো, মেন জিনিসটা তোমাদের কিন্তু ভিডিওর সামনে করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।